নাই 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 কাজ নাই, হাত নাই, এই নাই, সে নাই। কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই ৩-৪ দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেজের কাজ হয়ে গেল, জবাব দিতে পারছিলেন না। নির্বাচন চলাকালীন সময়েতে, তার আগে এবং তারপরে কতগুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত বিষয়ে তার সাথে যে গত কদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল ৭ রামনগর কেন্দ্রে, এমনিতেই একটা প্রশাসনাত্মক নির্বাচনের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত জয়ী ঘোষণা করা হয়েছে, যা বিগত ৬ বছরে আরও নানা নির্বাচনও হয়েছে, গত পৌর নির্বাচন সহ। সেই ভদ্রলোক যার নির্বাচনটা স্বচ্ছ না, তাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি, এক্সিস্টিং যে তার অ্যাক্ট, এটা সম্পূর্ণ ভায়োলেট করে পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন, সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন। গতকাল সিপিআইএম এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে। সেখানে মাননীয় জিতেন চৌধুরী মহোদয়, মাননীয় পবিত্রকর মহোদয় এবং মাননীয় সুরন দাস মহোদয়, এই ত্রয়ী মিলে একটা ত্রয়ীস্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে সম্পূর্ণভাবে মিথ্যার মিশালি, মানুষকে বিভ্রান্ত করার ঘৃণ্য চক্রান্ত এবং সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে, তার থেকে যে ফ্রাস্ট্রেশন, যে নৈরাশ্য, গণবর্জিত হওয়ার যে যন্ত্রণা, তারপরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে জমি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কালিমামুক্ত করা যায়, তার একটা ভিন্ন প্রয়াস কালকে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম। দীপক মজুমদার, যিনি এই প্রশাসনাত্মক ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে এক্সিস্টিং অ্যাক্ট, সেখানে কেউ যদি বিধানসভায় নির্বাচিত হন, তার আগে অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন, কোনো পদ আবৃত করেন, তা থেকে অপসারণ এই কি বলে পদত্যাগ করতে হয়। এটা করেননি। হ্যাঁ, ভারতের কোনো কোনো রাজ্যে একই সাথে বিধায়ক, মন্ত্রী এবং মেয়র থাকতে পারে, এটা পশ্চিমবাংলাতে আছে। এটা পশ্চিমবাংলার তার যে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে এটা আছে, কিন্তু ত্রিপুরাজ্যের যে অ্যাক্ট সেটা নেই। কাজে এটা অত্যন্ত গর্হিত। আমরা সিপিআইএম আমরা এর বিরোধিতা আমরা করছি। আপনারা সবাই অবগত আছেন, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ৭ রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় ১৭,৫০০ ভোটে তিনি সেখানে জয়লাভ করেন, ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন। স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রগুপ্তির শপথ পাঠ করেন। সংবিধানের কোন ধারা
বা রাজ্যে কোনো আইন এই ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেনবাবু যে অভিমত ব্যক্ত করেছেন, সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন। এবং আমরা আইনগত দিক পরীক্ষা আমরা করছি, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা দেখার জন্য। আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয়কে, আপনারা আইনের আশ্রয়ে যান, কারণ আপনাদের আইনের আশ্রয়ে গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে। কাজে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে, সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে, সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে, তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন, সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে, সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা। এবং প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে তারা বলেন, আসলে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমরা তো নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করি সকালবেলা উঠে, তো তারা তো ধর্ম বিশ্বাস করেন না। এবং তাদের যে কার্যকাল ছিল সেটা ছিল নাই রাজ্যের নৈরাজ্যের একটা কার্যকাল ছিল। তার জন্য তারা সকালবেলা উঠে আমরা যেমন ভগবানের নাম স্মরণ করি, তারা স্মরণ করেন নাই 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 নাই, কাজ নাই, হাত নাই, এই নাই, সে নাই। কোথায় নাই দেখেন? আসলে আপনাদের দৃষ্টি নাই, আপনাদের দৃষ্টিভঙ্গি নাই, আপনাদের কর্ম নাই, আপনাদের চিন্তা নাই, কাজে আপনারা শুধু নাই দেখেন। আমাদের রাজ্যে কাজ খাদ্যের অভাব, তীব্র অভাব, এটা এই গত অর্থ বছরের শেষ দিক থেকে চলছিল। এরকমভাবে কাজ হওয়া দরকার, যেরকমভাবে বরাদ্দ হওয়া উচিত, এটা কিছুই হচ্ছে না। ঘটনাচক্রে নির্বাচন শেষ হওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আমি দক্ষিণ ত্রিপুরায় আমার যে নির্বাচনী কেন্দ্র সাবরুম, সেই কেন্দ্রের অধীনে 3টা ব্লকের অংশ আছে। তো সেই হিসাবে এলাকার বিধায়ক হিসাবে বিডিওদের সাথে বা অন্যান্য ডেভেলপমেন্ট অফিসারের সাথে বসার আমার সব বিধায়কের সুযোগ রয়েছে। সেই সুবাদে তাদের সাথে আমি একটা সভা করেছিলাম, সম্ভবত এটা গত 10 কি 11 তারিখে। বিডিওরা আমাকে জানালেন যে তাদের ব্লকে নাকি কোনো কোনো ব্লকে লক্ষাধিক কাজ হয়েছে। আমি বললাম যে এলাকাতে প্রচণ্ড অভাব, তারপর এই কোনো কাজকর্ম নেই, তো কী করে 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখে মডেল কোড অফ কন্ডাক্ট মাত্র গেল, এই 3-4 দিনের মধ্যে আপনাদের লক্ষ লক্ষ ম্যান্ডেজের কাজ হয়ে গেল? জবাব দিতে পারছিলেন না বিডিওরা। তার মানেটা কি? যে ফল ঘোষণার পরে বিভিন্ন জায়গাতে শাসক দল বিজয় উৎসব করেছে এবং সেই বিজয় উৎসবের নামে এই রেগার অর্থ এগুলি বিলি হয়েছে। এরকম শুধু দক্ষিণ ত্রিপুরা না, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকল্পের অর্থ এইভাবে তারা পার্টির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে নয়ছয় তারা করছেন। তার যে সবটাই সাধারণ মানুষ তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা পান তা না, এর একটা ভালো অংশ চলে যায় যারা কর্তা ব্যক্তি, নেতৃস্থানীয় এদের ইয়েতে। তো এই যে অভাব, এটা মোচনের জন্য সরকারকে আমরা বলবো দ্রুত 100 দিনের গ্যারান্টি অনুযায়ী কাজ দেওয়া চাই এবং শহরেও আরবান এরিয়াতেও তারা যেন সেখানে আরও এই কাজের ব্যবস্থা করে 2F এসে বরাদ্দ রাখে। বলছেন রেগার কাজের শ্রমিকরা এখনো টাকা পাচ্ছে না, কাজ করে ফেলেছে। দায়িত্ব নিয়ে বলছে একটা জায়গায় দেখাতে পারবেন না যে কাজ করেছে কোনো শ্রমিক টাকা পায়নি। প্রত্যেকে তাদের মজুরি পাচ্ছে, কিন্তু আপনাদের সময় যেটা হতো আপনারা বলতে পারতেন লালবাড়িতে বসে যে রেগার টাকা পাচ্ছে কিনা, কারণ যেদিন পেমেন্ট হতো
সেদিন কোন এক কমরেড গিয়ে ব্যাংকের মধ্যে পায়ের উপর পা তুলে বলতেন যে পার্টির জন্য 50 টাকা দিয়ে যেতে হবে, দাদা বলেছে। এটা হচ্ছে শ্রমিকের পয়সা লুণ্ঠন। সেই লুণ্ঠনের ব্যবস্থাটাকে তো বন্ধ করে দিয়েছে। এখন সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা চলে যায়। তার জন্য সেই প্রসেসিং এ যদি দেরি হয় কোথাও, সেইটা হতে পারে, কিন্তু প্রত্যেকে টাকা পাচ্ছেন, নিয়মিতভাবে টাকা পাচ্ছেন। এটা একটা বিষয়। বলছেন কি কাজের কথা বলছেন, রেগার কাজ কমে গেছে। রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে, কাজের সাফল্যের জায়গাতে রয়েছে। কিছুদিন আগেও, কয়েক মাস আগেও রেগাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন। এবং 2024-25 অর্থবর্ষের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে 3 কোটি ম্যান্ডেট এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে। আরো ম্যান্ডেট বাড়বে, কমবে না, এবং নিয়মিতভাবে তার পেমেন্ট হচ্ছে। কাজে এই কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে যে রেগার কাজ নেই, আর রেগার বিষয়ে আপনাদের সম্পর্কে আর কি বলবো, কারণ রেগাতে আপনারা ত্রিপুরা রাজ্যের যত আয়তন তার চেয়ে বেশি পুকুর নাকি খনন করেছেন। আমরা কি কোথায় আছি আমরা নিজেরাও জানি না, জলে আছি না কোথায় আছি। আপনাদের ডাটা লিস্ট ছিল সেই রকম। পুকুর চুরি করেননি, গোটা রাজ্যটাকে চুরি করেছেন রেগার নামে, আর এখন বলছেন রেগার কাজ নেই, রেগার পেমেন্ট হয় না। সম্পূর্ণ মিথ্যার দেশাতি, এবং তার পেছনে একটা তীব্র চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 7টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তোপ দাগছেন বসে বসে। রাজ্য সরকার নাকি 961টা স্কুল বন্ধ করে দিচ্ছে। অধিকন্ত আগবাড়িয়ে বলছেন 160টা স্কুল নাকি বন্ধ হওয়ার নোটিশ জারি হয়ে গেছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা দলীয় সূত্রে খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি, সেই ধরনের কোনো নোটিশ জারি হয়নি। কিসের ভিত্তিতে বলছেন সেটাও আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের সামনে রাখছি। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে 5 জুন একটি চিঠি আসে ত্রিপুরা সরকারের শিক্ষা বিভাগে, যেখানে স্পষ্ট বলা হয়েছে ত্রিপুরায় 50 জনের কম স্টুডেন্ট আছে, এইরকম কটা স্কুলের সংখ্যা আছে, সে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে। এবং সেই তথ্যটা বেরিয়ে এসছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, 50 জনের কম স্কুল, মানে 50 জনের কম স্টুডেন্ট আছে এমন স্কুলের সংখ্যা ত্রিপুরা রাজ্যে টোটাল 549টা রয়েছে। এবং সেই 549 কিসের ভিত্তিতে বলছি, যেগুলির অল্টারনেট স্কুল রয়েছে সর্বোচ্চ 3 কিলোমিটারের ভিতর, আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে, 900 বা তার কাছাকাছি স্কুল রয়েছে। আপনাদের রিপিট করছি আমি, যেখানে 3 কিলোমিটারের মধ্যে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলটাকে বাদ দিয়ে যে স্কুলে এক্সিস্টিং স্টুডেন্ট স্ট্রেংথ 50-এর নিচে, অথচ বিকল্প স্কুল আছে যে স্কুলে এদেরকে মার্চ করা যেতে পারে, যেটা চিঠিতে যেটা ছিল মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, এই ধরনের 549টা স্কুল রয়েছে। আর যদি 5 কিলোমিটার ধরা হয় তাহলে সেটা 900-র উপরে স্কুল রয়েছে। আপনাদের অবগতির জন্য বলি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে একটা স্কুল রয়েছে যেখানে 0 স্টুডেন্ট, অথচ টিচার আছে। 1 থেকে 10 জন স্টুডেন্ট আছে, এইরকম স্কুলের সংখ্যা 31টা। 11 থেকে 20 জন সর্বমোট স্টুডেন্ট,
এইরকম স্কুলের সংখ্যা 38টা, 38। শুধু ওয়েস্টের কথা আমি বলছি। সব বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, গোটা ত্রিপুরার চিত্রটা আমি বলে দিই। টোটাল 50-এর নিচে আমি আগেই বললাম 549টা স্কুল রয়েছে। তার মধ্যে 408টা স্কুল জেবি স্কুল, 138টা স্কুল এসবি স্কুল, 3টা হাই স্কুল। গোটা ত্রিপুরার এই হচ্ছে চিত্র। এবং সেখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি। এক দুটো উদাহরণ যদি বলি তাহলে আপনাদের বুঝতে সেটা সুবিধা হবে। যেমন শান্তির বাজার একটা স্কুল রয়েছে, যেখানে স্টুডেন্টের সংখ্যা 14, টিচার রয়েছেন 2 জন। এর 1 কিলোমিটারের মধ্যে একটা স্কুল রয়েছে, যেখানে স্টুডেন্টের সংখ্যা 187, টিচারের সংখ্যা 11। কাজে বিষয়টা এইরকম ভাবনায় এই ডাটাবেস তৈরি হয়েছে, পরে যা হবে সেটা পরের বিষয়, যে এই 14 জন স্টুডেন্ট যদি 187 জনের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সর্বোচ্চ কোন স্টুডেন্টকে 1 কিলোমিটারের মধ্যে অন্য একটা স্কুলে যেতে হচ্ছে, যেখানে স্টুডেন্টের সংখ্যাটাও বাড়লো না, আর 11+2 টিচারের সংখ্যাটাও 13 হয়ে গেল। স্কুলটা স্মুথ রানিং করবে। এইরকম গোটা ত্রিপুরা রাজ্যের বহু চিত্র রয়েছে। আর যেটা বলছেন যে 160টা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশ করুন, কোথায় পেলেন? আমাদের সূত্রে এই ধরনের কোন বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবেন? তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে। তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা, আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া, আর সে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই। যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত। এই ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি, আমরা এগুলোর তীব্র প্রতিবাদ আমরা করছি। এ থেকে যেন সরকার বিরত হন।